আজকে আমি তোমাদের সোনারপুর বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের পাটিগণিতের অঙ্কগুলো করে দেখাবো। একের দাগের একেরটা। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সুদ পেলেন 121 টাকা। তা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তা প্রশ্নানুসারে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা আমরা লিখলাম। সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে 121, মানটা বসালাম। 100 টাকা জমা রেখেছেন, এটা হচ্ছে তার মানে প্রিন্সিপাল, মানটা বসালাম। আর কত বছরের জন্য? 2 বছরের জন্য, সেটাও মানটা বসালাম। 121, 100টা গুণে আছে, এবারে গিয়ে কী হয়ে গেল? ভাগ হয়ে গেল। আর এখানে 100টা লসগু করে 100কে 100, আর এখানে আর রইল হোল স্কোয়ার। 121-এর বর্গমূল, 100-র বর্গমূল করলাম 11 আর 10, তার স্কোয়ার। 11 স্কোয়ার 121 আর 10 স্কোয়ার 100। পরের লাইনে স্কোয়ার, এখানে স্কোয়ার উঠে গেল, দেখতেই পাচ্ছ তোমরা অঙ্কটা। এখানে 11/10 100 প্লাস আর বাই 100। এবার তারপরে ক্রস গুণ করলাম, 10-এর সাথে 100 গুণ করলাম, 10-এর সাথে আর গুণ করলাম, আর 11-এর সাথে 100 গুণ করলাম। তারপরে যেন সমাধান করে এবার আরের মানটা আমরা বার করলাম। 1000টা এবারে আছে, এবারে গিয়ে বিয়োগ হয়ে গেল। 10টা গুণে আছে, এবারে গিয়ে ভাগ হয়ে গেল 8। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? 10%। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবার 2-এর দাগের শূন্যস্থান পূরণ। অংশীদারগণের নিজ মূলধন বিভিন্ন সময়ে ধরে ব্যবসায় নিয়োজিত হয়। বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত হয়, তবে তাকে কি বলে? মিশ্র অংশীদারি কারবার বলা হয়। এটা কি বলা হয়? মিশ্র অংশীদারি কারবার। এই সংজ্ঞাটা ভালো করে মুখস্থ রেখে দিও। তারপরে 3-এর দাগের সত্য মিথ্যা কি দিয়েছে? 3-এর দাগের দেখো, 100 টাকার y% সরল সুদের হারে y² বছরে মোট সুদ y³ টাকা হবে। তা কীভাবে করেছি আমরা দেখো। সত্য না মিথ্যা সেটা বার করেছি, এসআই এর ফর্মুলাটা ফেলেছি। 100টা হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে y%, টি হচ্ছে সময়টা, y² বলেছে, y² বসিয়েছি। তাহলে 100 আর 100 কেটে গেছে, তাহলে y আর y² যদি গুণ করা হয় তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায়? যোগ। এখানে পাওয়ার কী আছে? কিছু নেই, মানে 1 আছে। তাই গুণের সময় বেস যদি মিলে যায় পাওয়ার যোগ হয়ে যায়, তাই 2 আর 1 কত হয়েছে? 3। তার মানে কি বিবৃতিটা সত্য হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। দেখো ক্যালকুলেশন করলাম, পি এর জায়গায় 100 বসালাম, আর এর জায়গায় y, টি এর জায়গায় সময়টা দিয়েছে y² বছরে, তা টি এর জায়গায় সময়, টি ফর টাইম। দেখো ক্লিয়ার? ঠিক আছে। তারপরে নেক্সট, এবার 4-এর দাগের একেরটা কি বলেছে? বার্ষিক শতকরা কত হার সরল সুদে এত টাকার একদিনের সুদ 5 পয়সা হবে? 73,000 টাকার একদিনের সুদ 5 পয়সা। দিন হিসাব দিয়েছে, এখানে পয়সার হিসাব দিয়েছে। ধরি সুদের হার 8%, সময় টি, কত? একদিন। দিনটাকে বছরে আনলাম, আগেই বলে দিয়েছিলাম আমরা, দিন থাকলে বা মাস থাকলে সেটা বছরে আনতে হবে। তো দিনকে বছরে আনতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। আর সুদ 5 পয়সা। 5 পয়সাটাকে টাকায় আনলাম, 100 দিয়ে ভাগ করলাম। পয়সাকে টাকায় আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 দুটো শূন্য, 2 ঘর পর 0.16, 5 0 দশমিক, তাহলে 0.05 টাকা। এস এর ফর্মুলাটা ফেললাম, সুদের জায়গায় সুদ লিখলাম, এসআই সিম্পল ইন্টারেস্ট। পি এর জায়গায় 73,000 টাকা, আর এর জায়গায় আর, টি এর জায়গায় কত? 1/365 যে বার করেছি। এবার 73,000কে 365 দিয়ে ভাগ করলাম, কত হলো? প্রথমে দুটো শূন্য কেটে নিয়েছি, এই শূন্যটা কেটে নিয়েছি, এই শূন্যটা কেটে নিয়েছি। 365 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 2 বেরোলো। 365 দুগুণে 730। ক্লিয়ার? এবার ক্রস গুণ, 0.05-এর সাথে 1 গুণ হলো, 0.05 হলো। আর এখানে কত রয়েছে? 2 আর রয়েছে, তাহলে পক্ষান্তর করে নিলাম। 2 আর সমান 0.05, তাহলে আর সমান কত? 0.05 ডিভাইডেড বাই 2। এবার 2 দিয়ে এটাকে ভাগ করলাম। ভাগটা কীভাবে করেছি তোমরা দেখে নাও। প্রথমে শূন্যটা উঠে এখানে বসালাম, দশমিকটা উঠে এখানে বসালাম, তাহলে 2 শূন্য কত হয়? 0। 5 নামালাম, 2 দুগুণে কত? 4।
5 থেকে 4 গেলে 1, আবার দশমিকের জন্য একটা শূন্য নামে, 5 দুগুণে কত 10, তাহলে 0.025, তাহলে বার্ষিক সুদের হার কত 0.025%। ক্লিয়ার? বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। 4 থেকে 2 একটা দেখো কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে n বছরে, বছরটা কত n বছর, n বছরে দ্বিগুণ হচ্ছে আর কত বছরে 4 গুণ হবে। এবার বছরটা তোমাকে বার করতে হবে। তা ধরি কিছু টাকার পরিমাণ হচ্ছে p টাকা, নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদের কিছু টাকা, এই যে কিছু টাকা বলেছে, কিছু টাকাটা ধরে নিলাম p টাকা ধরে নিয়েছি। n বছরে দ্বিগুণ, অর্থাৎ এই p টাকাটা যদি n বছরে দ্বিগুণ হয় তাহলে কত টাকা হতে পারে, p গুণ 2, 2p টাকা। তা কত বছরে 4 গুণ হবে, অর্থাৎ 4 গুণ হলে তাহলে কত টাকা হবে, p ইন্টু 4, 4p টাকা। এক্ষেত্রে ধরি x বছরে 4 গুণ হবে, এখানে একটা ধরে নিলাম, তো কত বছরে 4 গুণ হবে, x বছরে। ক্লিয়ার হলো? তাহলে প্রথম শর্তটা তৈরি করতে হবে, দুটো শর্ত তৈরি করতে হবে এখানে, প্রথমে দ্বিগুণ ধরে তারপরে 4 গুণ ধরে। তাহলে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2p, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা ফেলে দিলাম। এবার p এখানে গুণে আছে, এবারে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। ক্যালকুলেশনটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে তো? ক্যালকুলেশনটা নিশ্চয়ই তোমরা দেখছো। তাহলে পি আর পি কেটে গেল, রইল কত 2, যেটা 1 নম্বর শর্ত হয়ে গেল। দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্তটা দেখো, আবার সেরকমভাবেই ফেললাম, সেই একই ফর্মুলা। ওইটা n বছরে, এটা দ্বিতীয় ক্ষেত্রে কি x বছরে, 4 গুণ যখন হবে তখন x বছর ধরেছি, আর যেটা ছিল তখন n বছর ধরেছি। খেয়াল করবে, তাই n এর জায়গায় এখানে কি লিখেছি, x। আগের মতনই, আগের ক্যালকুলেশনটা ঠিক ওই রকমভাবে ক্যালকুলেশনটা করলাম। এই 4কে আমরা কি করে নিলাম, 2 গুণ 2 করে নিলাম। এখানে সুন্দর খেলাটা, এখানেই জিনিসটা বুঝতে হবে, নাহলে অঙ্কটা সমাধান করা কঠিন হয়ে যাবে। 2 গুণ 2 বা 2 এর স্কোয়ারও করে নিতে পারতাম, 2 এর স্কোয়ার করেও করে দেওয়া যায়। 2 এর স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। খেলাটা এখানে করেছি আমরা, এই 4কে 2 গুণ 2 করে নিয়েছি আমরা, এখানে 2 এর স্কোয়ার এখানে করে অঙ্কটা করে দিতে পারতাম। এবার কি করেছি, লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই রাখলাম, আর এখানে যে 2 2 সমান সমান কত, এই যে এটা যে 1 নম্বরটা আমরা বার করেছিলাম, ওই ভ্যালুটা এখানে এই 2 এর জায়গায়, এই 2 এর জায়গায় একটা মান লিখলাম, আবার আরেকটা 2 এর জায়গায় আরেকটা মান লিখলাম, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে তাই থাকবে। তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাহলে বেস যদি মিলে যায় তা পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে n আর n যোগ করে কত 2n, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই বুঝতে পারা গেছো, স্কোয়ার করে করলেও সুবিধা হতো, তোমরা স্কোয়ার করে করে দেখবে, না কোনো একদিন দেখিয়ে দেবো। সোজা, খুবই সোজা, মানে তোমাকে এতটা লিখতে হবে না। এখানে যদি আমরা স্কোয়ার করে দিতাম তাহলে এখানে কি থাকতো, 2n এমনি হয়ে যেত, নিজে 2n, তাহলে এই পোর্শনটা আমার আর লিখতে হতো না, এই ডাইরেক্ট এই পোর্শনটা চলে আসতো, ডাইরেক্ট এই লাইনটা আমাকে আর করতে হতো না, ডাইরেক্ট এই পোর্শন চলে আসতো একদম। বুঝতে পারলে, এখানে যদি স্কোয়ার করে দাও এই পোর্শনটা হবে, এই পোর্শনটা লিখতে হবে না। দেখবে পেনের কালি খরচাও কম হবে, খাতার খরচাও কম হবে, সময় খরচাও কম হবে। এবার আমরা কি করলাম, দেখো এইটা আর এটা কি কেটে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইডে যেই পোর্শনটা আছে বেসের দিকে, রাইট হ্যান্ড সাইডেও সেই বেসটা ঠিক আছে, মিলে গেল। তাহলে এক্স ইজিক্যাল টু কত 2n, তাহলে 2n বছরে 4 গুণ হবে। এক্স কত বছরে আমরা ধরে নিয়েছিলাম, এই যে ধরি এক্স বছরে 4 গুণ হবে, এক্স এর ভ্যালুটা কত 2n, তাহলে 2n বছরে কত হচ্ছে 4 গুণ হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব খুব ভালো অঙ্ক দিয়েছে। এই 4 থেকে 2 এর অঙ্কটা বেশ বুদ্ধির অঙ্ক, নতুন ধরনের একটু অঙ্ক তোমাদের করো, ভালো করে প্র্যাকটিস করো, নতুন নতুন অঙ্ক শেখো, আমিও শেখানোর চেষ্টা করি এবং আমিও শিখি। এবার আমরা করছি 5 দাগের একটা, এই অঙ্ক তোমরা বইতেও করেছো, তাও করে দিয়েছি। একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদে মূলে 1056 টাকা হবে, আবার 7 বছরে সুদে মূলে 1248 টাকা হয়। সুদের হার আসল নির্ণয় করো। সুদের হার আর আসলটা দুটোই নির্ণয় করতে হবে। তো 7 বছরে সুদ প্লাস আসল কত, 1248, মানে সুদে আসলে বলেই দিয়েছে। তো সুদে আসলে কথার অর্থ কি, সুদ প্লাস আসল, সুদে মূলে মানে কি, সুদ আর মূল, মূল মানে আসল। আর 4 বছরে কত হয়েছে এইটা, ওটাও সুদ প্লাস আসল, এরকম করে করে নিয়েছি।
তো 4 বছরের থেকে 7 বছর হয়ে গেছে। এই অঙ্ক আমি আগেও করে দিয়েছি। তাহলে যেটা বাড়লো সেটা কি? তার মানে সুদ। এই কথাটা তখনও বলেছি, এখনও বললাম। তা বিয়োগ করলাম। তাহলে 1 বছরে কত হবে? 7 বছরে কত হবে? আমরা 7 ধরে করেছি। তোমরা যদি 4 ধরে করো, এখানে 4 লিখবে, এখানে 4 হবে, গুণ করবে, এই টাকাটা বেরোবে। এখানে 7 বছরে তাহলে কত হলো? 448 টাকা বের করে ফেলেছি। তো 7 বছরের সুদ আসল কত? 1248। এই যে এই টাকাটা দিয়ে দিয়েছে ওরা। তাহলে আসল কত? আসল তাহলে কত? 7 বছরের সুদ যদি 448 টাকা হয়, যে ঐকিক নিয়ম আমরা করে ফেলেছি, 3 বছরের সুদ 195, 1 বছরে কত হবে? তাহলে 3টা ভাগে চলে এলো, 7 বছরে কত হবে? গুণে গুণে চলে গেল। 195 কে 3 দিয়ে কাটলাম, কত হলো? 64 হলো। 64 সাথে 7 গুণ করলাম, 448 হলো। আর 7 বছরের সুদ কত? 448 টাকা। তা 7 বছরের সুদ আসল ওরা দিয়ে দিয়েছিল 1248। তাহলে আসল কত? তাই সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই, তাহলে কি আসল বেরিয়ে যাবে। আমরা যদি এটা 4 বছর ধরে করতাম, তা 4 বছর এটা কত হতো? 4 4 16 4, তাহলে 4 4 24 টাকা 25, ওই টাকাটা আসতো। তাহলে তখন এখানে লিখতাম 4 বছরের সুদ, 4 বছরের সুদ আসল। 4 বছরেরটা তখন 1056 ধরে করতাম। তাহলে আসল কত? ওই 1056 টাকে ওই টাকাটা বিয়োগ করে দিতাম। দেখতে আসল এই টাকাটাই আসতো। তোমরা করে দেখবে, বিভিন্নভাবে করবে, তবে তোমরা এগুলো শিখতে পারবে, নিজে নিজে করতে পারবে। তাহলে আসল বেরিয়ে গেল। তা আসল যখন বেরিয়ে গেছে, ব্যাস আর চিন্তা কি। এবার এসআর ফর্মুলাটা ফেলে দিলাম, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এসআর জায়গায় কত? 448। কত বছর হয়েছে? 7 বছর হয়েছে, 448। পি কত? 800। আর কত? জানি না। টি কত? 7 বছর। 7 বছর ধরে যেহেতু করেছি, তাই টি এর জায়গায় 7 বছর বসাতে হবে। বুঝতে পারছো? এবার তারপরে কি? 800 আর 7 গুণ করে নিলাম, কত হয়েছে? 5600। 5608। 5608 আর 100 আর 4 4 4 8 গুণ করলাম, এটা হলো। আর এর মান কত হবে? আর এর মান কত হবে? 5600টা গুণে আছে, এবারে কি ভাগ হয়ে গেল। এবার দুটো শূন্য কাটলো, 448কে 56 দিয়ে ভাগ করেছি, 8 বেরিয়েছে। তোমরা ভাগ করে দেখে নেবে। তাহলে আসল কত? 800 টাকা। আর সুদের হার কত? 8%। বুঝতে পেরে গেছো? নিশ্চয়ই বুঝতে পেরেছো। ক্লিয়ার? বেস্ট। এবার নেক্সট অঙ্কটায় যাই। এই অঙ্কটাও বেশ বড় এবং জটিল। অনেকটা বড়, জটিল নয়, অনেকটা বড়। সাব্বা, দীপক ও পৃথা 3 জন আছেন। 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে, কত মাস বলেনি, কয়েক মাস পর সাব্বা আরও 3,000 টাকা লগ্নি করলো, মানে ইনভেস্ট করলো আর কি। লগ্নি করলো মানে ইনভেস্ট করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং পৃথা 1,080 টাকা লভ্যাংশ পেল। পিতার লভ্যাংশটা দিয়ে দিয়েছে। সাব্বা 3,000 টাকা কখন লগ্নি করেছিল, এটা বার করতে হবে। তো ওখানেই ধরে নিতে হবে। তো সাব্বা এক্স মাস পরে আরও 3,000 টাকা লগ্নি করেছিল। ধরে নিলাম এক্স মাস পর। তাহলে সাব্বার মূলধন খাটে, মানে 1 মাস হিসেবে মূলধনটা বার করছি। প্রথমে 6,000 টাকা দিয়েছিল, ও কিন্তু টাকা তোলেনি, তাই জন্য 12 মাস। আর 3,000 টাকা দিয়ে দিয়েছিল কি 1 মাস পর। তাহলে 12 মাস থেকে যদি 1 মাস এক্স মাস চলে যায়, 1 মাস বলছি, সরি, এক্স মাস। মনে করো আমি 3 মাস পরে টাকা দিলাম, তাহলে 3,000 টাকা যে 3 মাস পরে দিলাম, তাহলে সেটা তো আর 12 মাস থাকলো না। তাহলে 12 থেকে 3 কমিয়ে দিতে হবে, 9 মাস হবে। তো সেরকম এক্স কমিয়ে দিলাম, 12 মাইনাস এক্স। তো এটার সাথে এটা গুণ করলাম, এটা বেরোলো। 3,000-এর সাথে 12 গুণ করলাম, এটা বেরোলো। 3,000-এর সাথে এক্স গুণ করলাম, এটা বেরোলো। এবার এটা আর এটা যোগ করলাম, এটা হয়েছে এইটা। এবার 3,000 টাকা, 3,000 আর এত টাকা, 3,000 কমন নিলাম, তাহলে রইল কত? 36 মাইনাস এক্স টাকা। 3,000 টাকা কমন নিয়েছি এই সংখ্যাটা, এই সংখ্যাটা থেকে। দীপকের তাহলে মূলধন কাটে কত? 8,000 টাকা। টোটাল 12 মাসই কেটেছে, গুণ করে দিলাম। মানে মাস হিসেবে মূলধনটা বার করছি আমরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সেরকমভাবে পিতার মূলধনটা বার করে ফেলেছি। তাদের 3 জনের মূলধনের অনুপাত বার করেছি। তাদের 3 জনের মূলধনের অনুপাতটা আমরা বার করেছি। এটা হচ্ছে সাব্বার, এটা হচ্ছে দীপক বাবুর, আর এটা হচ্ছে পিতা ম্যামের। দেখেছো? দেখতে পাচ্ছ তো? মূলধনের অনুপাতটা আমরা বার করেছি। ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এই যে এইটা লিখেছি, ঠিক আছে। 3 জন, এই যে সাব্বা, দীপক আর পিতা। তা 3,000 দিয়ে আমরা কাটাকুটি করেছি। 3,000 দিয়ে এই সংখ্যাটাকে কাটাকুটি করলে 36 মাইনাস এক্স থাকে। 3,000 দিয়ে 96,000 টাকা কাটাকাটি করলে, মানে ভাগ করলে 32 থাকে। আর এটাকে 3,000 দিয়ে ভাগ করলে 36 থাকে।
এবার আমরা যেহেতু পিতার লভ্যাংশটা দিয়েছে, তো পিতার লভ্যাংশটা আমরা বার করলাম। তো 3,000 টাকা লাভ। পিতার কত? 36, আর তলায় কি হয়? আনুপাতিক ভগ্নাংশ, আনুপাতিক ভাগার যেটাকে বলা হয়। তিনটে যোগফল, এইটা প্লাস এইটা প্লাস এইটা যোগ করেছি। 32, 36 আর 36 যোগ করে 104 হয়েছে, মাইনাস এক্স। আর 3,000 আর 36 গুণ করে এই টাকাটা এসছে। ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, এবার প্রশ্নানুসারে, কারণ পিতার লভ্যাংশটা বলে দিয়েছে। তাহলে এইটা সমান কোনটা? এইটা। তাহলে এটা সমান এটা বসিয়ে দিলাম, ইকুয়েশন তৈরি করে ফেলেছি। ব্যাস, এবার সমাধান করবো, আর কিচ্ছু নেই। 1080 সাথে 104 গুণ করলাম, গুণের আকারে রাখলাম, কারণ আমি সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা যা সংখ্যা আছে এটাও প্রায় সেই সংখ্যাটাই আছে, খালি একটা শূন্য কম আছে, তাই জন্য আর গুণটা করলাম না, এই আকারে রেখে দিলাম, কারণ পরে কাটাকুটি করতে আমার সুবিধা হবে। 1080টা কি গুণে আছে, এবারে কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। একটু চোখ কান খোলা রেখে করবে, ওরা হুটহাট গুণ করে দেবে না, দেখবে সংখ্যা মিল আছে কিনা, যদি কাটাকুটি হয় সুবিধা হয়ে যাবে। তাহলে এটাকে ভাগ করলাম এটা দিয়ে, তাহলে একটা শূন্য রয়ে যাবে, তাহলে 100 রইল। মাইনাস এক্স 104টা এবারে বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো 104টা কি করলাম, ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও। তো মাইনাস এক্স 104টা এবারে চলে গেছে, 100 থেকে 104 বিয়োগ হচ্ছে, মাইনাসে আসবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করলেই মাইনাসে চলে আসে, ঠিক আছে, প্লাস 100 মাইনাস 104। এক্স এর মান কত? মাইনাস মাইনাস কেটে গেল 4। তাহলে সাব্বা 3,000 টাকা 4 মাস পরে লগ্নি করেছিল। তাহলে 3,000 টাকা কত মাস পরে লগ্নি করেছিল সাব্বা? মিস্টার সাব্বা 3,000 টাকা 4 মাস পরে লগ্নি করেছিল। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ভালোভাবে দেখে নাও, খাতাটা ভাঁজ করেছি, একটু দেখতে অসুবিধা হতে পারে, দেখে নাও। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে। তা তোমাদের যদি এই অঙ্কগুলো, এই অঙ্ক করার পদ্ধতি যদি ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন, তোমরা কিছু শিখতে পারছো, তা তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর কমেন্টস অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের, ঠিক আছে, কমেন্টস অবশ্যই করবে। ঠিক আছে, আজকে এই রইলো। তারপরের ভিডিওতে আবার নতুন অঙ্ক নিয়ে দেখা হবে। তোমরা প্রথমে পাটিগণিত থেকে আস্তে আস্তে শেখো, তারপরে সবই আমি তোমাদের শেখাবো, ঠিক আছে।